ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি। খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত দুটি গ্রাম। ভোলায় ট্রলার ডুবিতে নিখোঁজ 13। নদীতে জোয়ার বেশি উঠে বাঁধের বেলুন বস্তা ভাসি চলে গেছে। 100 বিঘা জমির মতন ধান লাগাচ্ছিল, তাদের হয়তো 20 বস্তা ধান মাটি ফেলানো, ধান পাতা সব নষ্ট হয়ে গেছে। ছাগল ভেড়া সব তো নষ্ট হয়ে গেছে, হাঁস মুরগি, আর আমরা এখনো রাস্তার উপরে রয়েছি। চট্টগ্রামে জলাবদ্ধতা, রাজধানীতে দিনভর গণপরিবহন সংকট, দুর্ভোগ চরমে। কষ্ট হইতেছে বৃষ্টির জন্য, গাড়ি ছিল না, আসতে কষ্ট। ঠান্ডার ভিতরে এখন শীত, হাত পা বরফ হয়ে যাইতেছে। ক্রমশটা দুর্বল হয়ে যাচ্ছে। এর পরিবর্তে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে, যেটা আজকে চলছে এবং আগের দিন ক্রমশ বৃষ্টিপাত কমে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামীকালের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিতর্কিত বক্তব্যের জেরে এমন সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের। বাংলাদেশ ভারত কূটনীতির 50 বছরের সম্পর্ক হয়েছে আরও দৃঢ়, মৈত্রী দিবসে প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকারের সঙ্গে আরও কাজ করার আগ্রহ নরেন্দ্র মোদীর। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি, দাবি বিএনপির। সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি। রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং জিম্বাবুয়ে সফর থেকে আসা 2 নারী ক্রিকেটারের করোনা শনাক্ত, 14 দিনের আইসোলেশনে পুরো দল। স্থগিত করা হলো সম্মাননা। গত কয়েকদিনের আলোচনা সমালোচনার পর অবশেষে পদ হারাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। কালকের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় তার বাসভবনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি আর ফোনালাপ ফাঁস কেলেঙ্কারির পর তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সেই সঙ্গে মুরাদ হাসানকে এই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। সবশেষ রোববার রাতে প্রতিমন্ত্রী মুরাদ, চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপের রেকর্ড ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভার্চুয়াল মাধ্যমে এটি ছড়িয়ে পড়ার পর ঘৃণা আর ক্ষোভ বেড়ে যায় দেশের বিভিন্ন অঙ্গনের মানুষের। বিষয়টি নিয়ে অরাজনৈতিক জনগোষ্ঠীর মন্তব্যের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সোমবার ক্ষোভ ঝাড়েন বিএনপির মহাসচিবও। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। কাকে দিয়ে করছে? একজন ভুইফোর। ধিক্কার দেই আমি তাকে। সেই মানুষের স্পষ্ট প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা তা আপনাকে জানাতে হবে। তীব্র হয় শুধু প্রতিবাদ নয়, আমরা আমাদের ঘৃণা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এই সমস্ত বক্তব্যের প্রতি। তবে এত সব সমালোচনা আর তির্যক মন্তব্য শেষ পর্যন্ত মন্ত্রিসভার এই সদস্যকে একেবারে খাদের কিনারে পৌঁছে দিয়েছে। বিষয়টি স্পষ্ট হয় সরকারের প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। সোমবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমে বলেন, মন্ত্রিসভার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। বিষয়টি তাকে রাত 8টার সময় জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি। ভাইরাল হওয়া অডিও ক্লিপটির শ্রবণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে মাহিয়া মাহি জানান, এই কথোপকথনটি সাম্প্রতিক নয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টির কবলে সারা দেশ। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও রেখে যাচ্ছে প্রভাব। 2 দিনের টানা বৃষ্টিতে থমকে গেছে জনজীবন। বন্দরনগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হলেও এর প্রভাব জানান দিচ্ছে কতটা শক্তি নিয়ে এগুচ্ছিল। বিদায়ের বেলায় সারা দেশেই ঝরাচ্ছে বৃষ্টি।
জাওয়াদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতেই পানিতে তলিয়ে চট্টগ্রাম নগরী। বেশ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। সিটি কর্পোরেশন নালা নর্দমাগুলো পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় নগরী, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। কষ্ট বহুত হইতেছে, জলবদ্ধতা বেশি আর মেয়ের সঙ্গে কাম করে না। বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থাটা ওইটা নিয়ে ওনারা আর একটু চিন্তা ভাবনা করা উচিত। পটুয়াখালীতে বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তাঘাটে কমে যায় যানবাহন, খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি কেউ। ভোলায় 24.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় বৃষ্টি উপেক্ষা করেই বের হন অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ভোলাচং গ্রামে ঝোড়ো বাতাসে গাছ চাপায় রহিমা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এই ঘটনায় অপর দুজন পথচারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার সহ উপকূলীয় এলাকায় বৃষ্টি, প্রচণ্ড বাতাস ও নদী উত্তাল থাকায় অভ্যন্তরীণ সহ সব রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। ঝড়ের কবলে বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে থাকা বাগেরহাটের মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নেয় উপকূলে। যে চালানপাতি লইয়া গেছি খরচ করিয়া, তার অর্ধেক টাকাও আমার এখনো ওঠে নাই। এছাড়া ঝালকাঠি, মোংলা, যশোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিতে দুর্ভোগ চরমে ওঠে খেটে খাওয়া মানুষের। ইসমাত-জাহান শুক্লা, সময় সংবাদ। জাওয়াদের প্রভাবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে 2টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 200 পরিবার। চরম দুর্ভোগে বাসিন্দারা। বাঁধ নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তাদের। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার রাতে শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পায়। সঙ্গে যোগ হয় প্রবল স্রোত। এতে ভেঙে যায় হরিহরপুর লঞ্চঘাটের পূর্ব পাশের বেড়িবাঁধের একাংশ। প্লাবিত হয় বেতকাশি ইউনিয়নের 2টি গ্রাম। এখনো পানি না নামায় পানিবন্দী 200 পরিবার। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাবারের সংকট। নদীতে জোয়ার বেশি উঠে বাঁধের বেলুন বস্তা ভাইসি চলে গেছে, যাই ওখানে প্লাবিত হয়ে গেছে। ওখানে 100 বিঘা জমির মতন ধান লাগাচ্ছিল, তাদের হয়তো 20 বস্তা ধান মাটি ফেলানো, ধান পাতা সব নষ্ট হয়ে গেছে। ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ধান পাতা ফেলাইলাম, জলে বন্দি হয়ে বাঁধ বন্দি হয়ে রক্ষে হয়ে গেল। চলতি বছরের 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে একই স্থান ভেঙে পার্শ্ববর্তী এলাকাগুলো প্লাবিত হয়। এরপর সংস্কার করা হয় বেড়িবাঁধটি। তবে নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের। শিগগিরই নতুন স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এইখানে কাজ তার শেষ করতে পারে নাই, তার ভিতরেই ভেঙেছে। আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে এটা আমরা ঠিক করে ফেলবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সম্প্রতি কয়রার হরিহরপুর লঞ্চঘাটের পূর্ব পাশ থেকে 410 মিটার পর্যন্ত রিং বাঁধ ও স্লোপ নির্মাণের জন্য প্রায় 50 লাখ টাকা ব্যয় করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে টানা 2 দিনের বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। সড়কে গণপরিবহন সংকটে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। সিএনজি ও রিকশায় দ্বিগুণ ভাড়া গুনে অথবা পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয় সাধারণ মানুষকে। বৃষ্টির কারণে কাজ না থাকায় বিপাকে পড়েন দিনমজুররা। গত 3 দিন নগরে যেন ভুল করে শ্রাবণ এসেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সব হিসেব নিকাশ বদলে গেছে রাজধানী ঢাকার। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তায় যানবাহনের সংকট, তবুও থেমে নেই নগর জীবন। সোমবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই কর্মস্থলে ছুটতে দেখা যায় নগরবাসীদের। রিকশা না পেয়ে বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে বিদ্যালয়ে ছুটেছেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাননি অনেকেই। 2-1টি বাস আসলেই যাত্রীদের হুড়োহুড়োই দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। আবার বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ভ্যাকসিন দেওয়ার জন্য যেতেছি বনানীতে, তো কষ্ট হইতেছে বৃষ্টির জন্য। গাড়ি ছিল না, আসতে কষ্ট। সিএনজি সিগন্যাল দিলে থামতেছে না, যা আছে সব যাত্রী, খালি সিএনজিও পাওয়া যাচ্ছে না। এয়ারপোর্ট থেকে রাস্তা পুরো ব্লক, চৌরাস্তা পর্যন্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশা চালকরা। কাক ভেজা হয়ে পেটের তাগিদে পথে নেমেছেন তারা। তবে বৃষ্টি মাথায় বের হয়েও কাজ পাননি দিনমজুররা। ঠান্ডার ভিতরে এখন শীত, হাত পা বরফ হয়ে যাইতেছে, বাতাস। বৃষ্টির কারণে তো বেশি টাকা মারা যায় না, তাড়াতাড়ি কটা টাকা মেরে চলে যাবো আমি। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টিপাত অব্যাহত থাকবে মঙ্গলবার পর্যন্ত। ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। এর পরিবর্তে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আমাদের
খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সর্বত্র বৃষ্টিপাতের হবে, যেটা আজকে চলছে এবং আগের দিন ক্রমশ বৃষ্টিপাত কমে যাবে। বৃষ্টি শেষে নগরে শীতের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কেবল দ্বিপাক্ষিক কারণে নয়, এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ভারত সুসম্পর্ক জরুরি। ভারতীয় হাইকমিশন আয়োজিত ভারত বাংলাদেশ মৈত্রী দিবসের অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী একথা বলেন। অন্যদিকে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে এই অঞ্চলের রাজনৈতিক ও আদর্শিক মানচিত্র বদলে গেছে। 50 বছর আগে আজকের দিনে বাংলাদেশের বিজয়ের 10 দিন আগেই ভুটান ও ভারত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। প্রথমবারের মতো দিনটি ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের আরও 18টি শহরে মৈত্রী দিবস হিসেবে পালিত হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা ও সঙ্গীত সন্ধ্যায় স্পিকার ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, সেনা প্রধান, সংসদ সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সৈয়দ মোয়াজ্জেম আলী, এনামুল হক ও ডক্টর সঞ্জিদা খাতুনের পক্ষে তাদের পরিবারের সদস্য ও সাজ্জাদ জহিরের হাতে পদ্মশ্রী পদক তুলে দেন ভারতের হাইকমিশনার। Bangladesh enjoyed a golden period in its The liberation of Bangladesh changed the political map of South Asia. But it did more than that. It also changed the ideological map. Today, our countries are the closest of partners in the political, diplomatic, commercial, economic, developmental, cultural, security, and even people-to-people fronts. But there are still issues like Tista water sharing that we hope to resolve also through spirit of goodwill and cooperation. A stable and mutually beneficial partnership can play a pivotal, exemplary role and accelerate shared prosperity to change the lives and livelihoods of the people of the entire region. হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ শুরু হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্তের কথা জানিয়ে গত 28 নভেম্বর তাকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দেন বেগম জিয়ার মেডিকেল বোর্ড। সেই সঙ্গে চিকিৎসার জন্য বেগম জিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে নেয়ার সুপারিশও করেন চিকিৎসকরা। এর পরপরই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে দফায় দফায় কর্মসূচি পালন করছে তার দল। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, তার সুস্থতার একমাত্র উপায় বিদেশে চিকিৎসার। মানবিক দৃষ্টিতে বেগম জিয়ার চিকিৎসার বিষয়টি দেখতে আবারও প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল। অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে। তারা বিভিন্ন রকম কথা বলছেন, আইনের কথা বলছেন। আইন বাধা নয়, বাধা হচ্ছে এই সরকার। অতি দ্রুত সমস্ত ব্যবস্থা করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। এ সময় দাবি না মানলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি সহ আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র নেতারা। আন্দোলন সংগ্রাম শক্তি প্রয়োগ যদি করি তাহলে আপনাকে ক্ষমতা থেকে নামাতে পারে। সরকারকে পতন ঘটাতে হলে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে উনি বিদেশে গেলি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন, তাকে বাঁচানোর জন্য আলটিমেটাম দিন। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে দলটির নেতারা জানান, মুমূর্ষু অবস্থায় থাকায় বেগম জিয়ার দ্রুত বিদেশে চিকিৎসা করাতে হবে। তাদের অভিযোগ, আইন নয়, সরকারের সদিচ্ছার অভাবে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি অপকৌশলের আশ্রয় নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে তারা বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়েছে এবং সরকারের বিরুদ্ধে, আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করছে, অপপ্রচার করছে এবং বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা তাদের মন গড়া বক্তব্য দিচ্ছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের দিবা স্বপ্ন দেখছে। তারা ক্ষমতা দখলের এই দিবা স্বপ্ন দেখে যাচ্ছে। এ স্বপ্ন একদিন দুঃস্বপ্নের নামান্তর হবে। অবশেষে শঙ্কাই সত্যি হলো। জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই খেলে আসা জাতীয় নারী ক্রিকেট দলের 2 খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন। পুরো দলকেই 14 দিনের আইসোলেশনে রাখা হয়েছে। এ কারণে নারীদের সম্মাননার অনুষ্ঠানও স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সৌজন্য সাক্ষাতের কথা থাকলেও ফিরে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে জিম্বাবুয়ে থেকে গেল বুধবার দেশে ফেরে জাতীয় নারী ক্রিকেট দল। ঢাকায় আসার পর থেকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন ক্রিকেটাররা। বাধ্যতামূলক 5 দিনের কোয়ারেন্টাইনের শেষ দিনে বিসিবি সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল নারী ক্রিকেটারদের, কিন্তু হঠাৎ করেই বাতিল করা হয় সেই অনুষ্ঠান, যেখানে তড়িঘড়ি করে বিসিবি সভাপতি সহ বোর্ড কর্তারা হোটেল ত্যাগ করেন। পরবর্তীতে জানা যায় সবশেষ করোনা টেস্টে কোভিড পজিটিভ হয়েছেন 2 নারী ক্রিকেটার। এমন অবস্থায় পুরো নারী ক্রিকেট দলকে রাখা হয়েছে 14 দিনের আইসোলেশনে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, ওনাদের আমরা স্যাম্পল কালেকশন করেছি। এখন পর্যন্ত উপস্থিতি আমরা শনাক্ত করতে পারিনি। এই মুহূর্তে পারবো, আমরা অবশ্যই প্রপার চ্যানেলে চিকিৎসা করতে পারবো। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব চলাকালীন শ্রীলঙ্কার বেশ কজন নারী ক্রিকেটার করোনা পজিটিভ হলে মাঝপথে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত করে আইসিসি। এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারাকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন নাজমুল হাসান পাপন। তারা সত্যিই ভালো খেলেছে এবং বিশেষ করে পাকিস্তানের সাথে যে ম্যাচটা খেলেছে খুবই ভালো খেলেছে। এরপরের যে ম্যাচটা ওটা যদিও অনেক বিশাল ব্যবধানে জিতেছে, তারপরও they have played well. আসছে জানুয়ারিতে আছে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব। ক্রিকেটারদের অসুস্থতায় সেটাও এখন শঙ্কার মুখে। দীপু, সময় সংবাদ, ঢাকা। দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে কয়েকদিনের মধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এই জন্য এরই মধ্যে জায়গাও নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা জমি জমা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, তাড়াতাড়ি ভ্যাকসিন দেশে তৈরি করতে হবে। আমরা কিছুদিনের মধ্যে 2-4 দিনের মধ্যে আমরা ভ্যাকসিনের বিদেশের সাথে আমরা একটা চুক্তি আমরা সই করব। বুস্টার ডোজ বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে, আমরাও সেটা দেওয়ার ব্যবস্থা নিয়েছি এবং অল্প দিনের মধ্যেই যারা বয়স্ক 60+ তাদেরকে এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, দে উইল বি গিভেন দি বুস্টার ডোজ। That arrangement we have made, we have got the consent from the Prime Minister. এবার বাণিজ্যের খবর। দেশের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় চালের আড়ত ভৈরব নদীর তীরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। নতুন আমন ধানে সয়লাভ পুরো মোকাম। মৌসুমের শুরুতে ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষক, তবে ধানের দর অনুপাতে চালের কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে হতাশ মিল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েল রহমানের ছবিতে রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোপা আমন ধানে ভরপুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের মোকাম। বর্তমানে প্রতিমন কাঁচা আমন ধান বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়, আর শুকনো ধান বিক্রি হচ্ছে 900 থেকে 920 টাকা দরে। অবশ্য BR-28 পুরাতন ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা পর্যন্ত। মৌসুমের নতুন ধানে ন্যায্য মূল্য পাওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষকেরা। এই অবস্থা থাকলে কৃষকের কোনো মতে জানটা বাঁচবে। তবে ধানের ঊর্ধ্বমুখী বাজারে চালের মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। ক্রাশিং করার পরে দেখা গেছে যে প্রত্যেক বস্তাতে 50 টাকা 60 টাকা ঘাটতি থাকে। নতুন ধানের বাজার আছে আপনার 1000 থেকে 1020-30 টাকা। এতে আবার আমাদের মিলে পোস্ট পর্যন্ত 80 টাকা আরো যোগ হয়। এতে আমাদের মানে বিরাট লোকসান হয়। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে ধান চাল উৎপাদনে,
সেই লক্ষ্যমাত্রা আমরা সহজে অর্জন করতে পারব। এবছর 1080 টাকা মন দরে 2703 মেট্রিক টন ধান কিনবে জেলা খাদ্য বিভাগ, আর 40 টাকা দরে 14420 মেট্রিক টন চাল সংগ্রহ করবে। আমরা এই পর্যন্ত 15 টন ধান সংগ্রহ করেছি এবং চাল 394 টন সংগ্রহ হয়েছে এবং চাল সংগ্রহ কার্যক্রম চলছে। ব্রাউনবাড়িয়া অঞ্চলে 51469 হেক্টর জমি থেকে 2,47,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে, যা থেকে 1,36,500 মেট্রিক টন চাল পাওয়া যাবে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ কোস্টগার্ডকে 20টি রেস্কিউ বোট এবং 4টি তেল দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ উপহার দিল জাপানের সাহায্যকারী সংস্থা জাইকা। দুপুরে চট্টগ্রামে জমকালো আয়োজনে জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বোট ও জাহাজগুলো কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। শাখাওয়াত রিপোর্ট, ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা কোস্টগার্ড পূর্বাঞ্চল সদর দপ্তর ঘাটে সারিবদ্ধভাবে রাখা হয়েছে জাইকার উপহার হিসেবে দেওয়া বোটগুলো। গত 5 দশকের বাংলাদেশের উন্নয়নের সহযোগী জাপান, এর মাঝে এখানকার সব বড় প্রকল্পে সহযোগিতা করে আসছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা। এই অবস্থায় কোস্টগার্ডের কাজকে আরও বেশি গতিশীল করতে এবার সহায়তা হিসেবে দিল 24টি রেস্কিউ বোট এবং তেল দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ। নদীর তীরে আয়োজন বলে প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি আইটি সহ অন্যান্য অতিথিরা আসেন দ্রুতগতির মেটাল শার্কে করে। জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইয়াহু হাওয়াকার কাছ থেকে নৌযানগুলো গ্রহণ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। জাপান regards Bangladesh as a partner to share and realize this vision. It's my great honor and privilege to a number of accidents happen on passenger vessels, oil tankers and cargo vessels. 20 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলো ঘন্টায় 25 নটিক্যাল মাইল এবং 10 মিটার দৈর্ঘ্যের রেস্কিউ বোটগুলো 30 থেকে 35 নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। এখন বন্দরের জলসীমায় দস্যুতার হার শূন্যের কোটায় নেমে আসছে, আর জাইকার দেওয়া এই বোটগুলো সেই সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। চট্টগ্রামের বন্দর চ্যানেল থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোয় সামরিক বাহিনীর চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে পৌঁছাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে ঢাকা সিএমএইচে সেনাবাহিনীর 50 বছর পূর্তি উপলক্ষে অনন্ত সমর ভাস্কর্য সহ নতুন 4টি স্থাপনা উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে অ্যানেস্থেশিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লিপ ল্যাব। এ সময় সেনাপ্রধান বলেন, করোনাকালে আত্মোৎসর্গকারী চিকিৎসকদের সম্মানে অনন্ত সমরে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। চিকিৎসা শাস্ত্র কিন্তু একটা ডাইনামিক সাবজেক্ট, অ্যান্ড ডে বাই ডে ইটস গেটিং মোর ডাইনামিজম। আমাদের ওই প্রচেষ্টা থাকতে হবে যে সমস্ত উন্নয়ন সম্বন্ধে ওয়াকিবল এবং নিজেদের ওইভাবে ডেভেলপ করা, so that if we have better doctors and better facilities, definitely the treatment will be much better.